কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে আছেন যেখানে বাতাস বইছে। পৃথিবীর ইতিহাসের প্রথম এবং সবচেয়ে কম আলোচিত গণবিলুপ্তির কাহিনী নতুন করে লিখেছেন চীনের বিজ্ঞানীরা। বাতাসের প্রবল চাপে ভাসমান বরফখণ্ডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে স্তূপাকার হয়ে প্রাকৃতিকভাবেই তৈরি করেছে অনন্য সব বরফ ভাস্কর্য। 18তম ন্যাশনাল কংগ্রেসের পর থেকে চীন তাদের জলাভূমি সংরক্ষণকে তাদের বাস্তু সংস্থানগত নিরাপত্তার প্রধান ঢাল হিসেবে ঘোষণা করেছে। ক্রিস্টেড আইবিস রাতে খুব কমই ডাকে, কেবল বিশেষ কিছু ঘটলেই তারা শব্দ করে ওঠে। বিস্ময়ে মোড়া রহস্যে ঘেরা আমাদের এই পৃথিবী, সীমাহীন মহাশূন্য থেকে মহাসাগরের অতল গহ্বর, প্রকৃতির পরতে পরতে লুকিয়ে আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার। দূর দূরান্তে মহাবিশ্বের অপার রহস্য, অন্যদিকে অণুজীবের জটিল জগৎ। এই দুই বিপরীত স্রোত বয়ে আনছে বিস্ময়ের ধারাবাহিকতা। আধুনিক বিজ্ঞান প্রতিনিয়ত উন্মোচন করে চলেছে প্রকৃতির সেই অজানা জগৎকে। নতুন আবিষ্কার আর উদ্ভাবনের হাত ধরে আমরা পৌঁছে যাচ্ছি প্রকৃতি আর মহাবিশ্বে বিস্ময় গাথার দোরগোড়ায়। অজানা সে জগৎ সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের নিয়মিত আয়োজন বিজ্ঞান ও প্রকৃতি। আপনাদের সঙ্গে আছি আমি হোসনে মোবারক সৌরভ এবং আমি শুভ আনোয়ার। দর্শক, শুরুতেই বিজ্ঞান ও প্রযুক্তি। মহাবিশ্বের প্রায় 85% দখল করে আছে রহস্যময় ডার্ক ম্যাটার, যা আজও বিজ্ঞানীদের কাছে এক অধরা রহস্য। মহাবিশ্বের এই আদি রহস্যের জট খুলতে এক অভাবনীয় সাফল্য অর্জন করেছেন চীনের একদল গবেষক। তারা শহর জুড়ে একটি বিশেষ কোয়ান্টাম ডিটেকশন নেটওয়ার্ক তৈরি করেছেন, যা অত্যন্ত সূক্ষ্ম কোয়ান্টাম সেন্সর ব্যবহার করে ডার্ক ম্যাটারের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম। কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে আছেন যেখানে বাতাস বইছে, কিন্তু আপনি সেই বাতাস দেখতে পাচ্ছেন না, শুধু তার স্পর্শ অনুভব করছেন। মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক এমনটিই ঘটেছে। আমরা যা কিছু দেখি, নক্ষত্র, গ্রহ, গ্যালাক্সি, তা পুরো মহাবিশ্বের ভরের মাত্র 5%। বাকি প্রায় 27% হল রহস্যময় ডার্ক ম্যাটার। এটি কোনো আলো নির্গত করে না, প্রতিফলনও করে না, অথচ এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় গ্যালাক্সিগুলোর ওপর এর মহাকর্ষীয় প্রভাব দেখে। এই মহাজাগতিক রহস্যের জট খুলতে সম্প্রতি এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে চীনের বিজ্ঞানীরা। বিখ্যাত বৈজ্ঞানিক সাময়িকী নেচার এ সংক্রান্ত একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে। বিজ্ঞানীদের ধারণা, মহাবিশ্বের বিশাল একটি অংশ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থ, যা আমরা দেখতে পাই না, কিন্তু এর অস্তিত্ব অনুভব করা যায়। এই ডার্ক ম্যাটারের একটি সম্ভাব্য কণা হল অ্যাক্সিয়ন। চীনের গবেষক দলটি পূর্ব চীনের হফেই এবং হাংচৌ শহরে 5টি অতি সংবেদনশীল কোয়ান্টাম সেন্সরের একটি নেটওয়ার্ক স্থাপন করেছেন। এই সেন্সরগুলো উপগ্রহের টাইমিং বা সময়ের সঙ্গে নিখুঁতভাবে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে, যা মহাজাগতিক সংকেত শোনার জন্য একটি সমন্বিত লিসেনিং নেটওয়ার্ক হিসেবে কাজ করে। গবেষকদের নিজস্ব উদ্ভাবিত এই প্রযুক্তির মাধ্যমে অত্যন্ত ক্ষীণ সংকেতকেও 100 গুণ পর্যন্ত বর্ধিত করা সম্ভব হচ্ছে। উন্নত সিগন্যাল ডিসক্রিমিনেশন বা সংকেত পৃথকীকরণ কৌশলের কারণে এই সিস্টেমটি আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে কাজ করতে পারছে। এই সেন্সরগুলো একে অপরের সঙ্গে উপগ্রহের মাধ্যমে নিখুঁত সময়ে সংযুক্ত। ফলে কোনো রহস্যময় কণা যদি এক শহর দিয়ে পার হয়ে অন্য শহরে যায়, এই নেটওয়ার্ক তা সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারে। এই প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আমরা ডার্ক ম্যাটারের চিহ্ন খুঁজে পাওয়ার সম্ভাবনা তৈরি করেছি। এটি মহাবিশ্ব কী দিয়ে তৈরি এবং কিভাবে এটি বিবর্তিত হয়েছে, সেই মৌলিক বৈজ্ঞানিক প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে। বিজ্ঞানীরা ধারণা করেন মহাবিশ্বের অদৃশ্য ডার্ক ম্যাটার আসলে অ্যাক্সিয়ন নামক এক ধরনের অতি ক্ষুদ্র ও হালকা কণা দিয়ে তৈরি। এই কণাগুলো এতই রহস্যময় যে এদের সরাসরি দেখা বা ধরা প্রায় অসম্ভব। চীনের এই নতুন কোয়ান্টাম পদ্ধতি কেবল ডার্ক ম্যাটার খুঁজছে না, এটি
পদার্থবিজ্ঞানের প্রচলিত নিয়মের বাইরেও এমন সব অদ্ভুত মহাজাগতিক ঘটনা শনাক্ত করার রাস্তা খুলে দিয়েছে যা আগে অসম্ভব ছিল। মহাবিশ্বের এই বিশাল অন্ধকার অংশে কী লুকিয়ে আছে তা জানা মানবজাতির জন্য এক চিরন্তন কৌতূহল। চীনের বিছানো এই কোয়ান্টাম গোয়েন্দার জাল হয়তো সেই অদৃশ্য অপরাধীকে ধরার প্রথম সফল পদক্ষেপ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যা দেখি তার চেয়ে বহুগুণ বেশি রহস্য মহাবিশ্বের পরতে পরতে লুকিয়ে আছে। এই আবিষ্কারের ফলে মহাবিশ্ব আসলে কী দিয়ে তৈরি এবং এটি কিভাবে সৃষ্টি হলো সেই চিরন্তন প্রশ্নের উত্তর পাওয়ার পথে আমরা এক ধাপ এগিয়ে গেলাম। এটি যেন এক বিশাল মহাজাগতিক গোয়েন্দা জাল যা অদৃশ্য অপরাধীকে ধরার জন্য বিছানো হয়েছে। আফরিন মিম, সিএমজি বাংলা। পৃথিবীর ইতিহাসে প্রাণের বিবর্তন যেমন বিস্ময়কর, তেমনি কিছু রহস্যময় বিলুপ্ত আজও বিজ্ঞানীদের ভাবিয়ে তোলে। সম্প্রতি চীনের একদল বিজ্ঞানীর আবিষ্কৃত অতি প্রাচীন কিছু জীবাশ্ম বা ফসিল পৃথিবীর ইতিহাসের প্রথম এবং অন্যতম ভয়াবহ গণবিলুপ্তি সিনস্ক ইভেন্ট সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। প্রায় 51 কোটি 30 লক্ষ বছর আগে ঘটে যাওয়া এই মহাবিপর্যয় সমুদ্রের প্রায় অর্ধেক প্রাণী জগৎকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। চলুন দেখে আসি প্রতিবেদনে। পৃথিবীর ইতিহাসের প্রথম এবং সবচেয়ে কম আলোচিত গণবিলুপ্তির কাহিনী নতুন করে লিখেছেন চীনের বিজ্ঞানীরা। প্রায় 51 কোটি 30 লাখ বছর আগে সিনস্ক ইভেন্ট নামে এক ভয়াবহ দুর্যোগে সমুদ্রের প্রায় অর্ধেক প্রাণীকুল বিলুপ্ত হয়ে গিয়েছিল। ডাইনোসর বিলুপ্ত হওয়ার মতো ভয়াবহ এ ঘটনাটি নিয়ে এতদিন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট কোনো তথ্য ছিল না। কিন্তু সম্প্রতি চীনের হুনান প্রদেশে আবিষ্কৃত এক বিশাল জীবাশ্ম ভাণ্ডার সেই রহস্যের জট খুলে দিয়েছে। চীনা একাডেমি অফ সায়েন্সেসের নানচিং ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড প্যালিওন্টোলজি এর গবেষক দল এই নতুন জীবাশ্ম এলাকাটি আবিষ্কার করেছেন, যার নাম দেয়া হয়েছে হুয়া ইউ ইয়ান বায়োটা। এটি প্রায় 51 কোটি 20 লাখ বছর আগের, যা ঠিক বিলুপ্তির পরের সময়কার বাস্তু সংস্থানের চিত্র তুলে ধরে। 2020 সালে হুনান প্রদেশের রাস্তা তৈরির সময় প্রাচীন পাথরের স্তর উন্মোচিত হলে এই গবেষণার সূত্রপাত হয়। এখন পর্যন্ত বিজ্ঞানীরা সেখান থেকে 50,000-এর বেশি জীবাশ্ম সংগ্রহ করেছেন। প্রাথমিক গবেষণায় 153টি প্রজাতির সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে 59% বিজ্ঞানের কাছে সম্পূর্ণ নতুন। সাধারণত প্রাচীন প্রাণীদের হাড় বা শক্ত খোলসের জীবাশ্ম পাওয়া যায়, কিন্তু হুয়া ইউ ইয়ান বায়োটার বিশেষত্ব হল এখানে প্রাণীদের নরম দেহাংশ যেমন নাড়িভুঁড়ি, স্নায়ু এবং ফুলকা অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এতে জেলিফিশ, কৃমি এবং মেরুদণ্ডী প্রাণীদের আদি পূর্বপুরুষদের দৈহিক গঠন সম্পর্কে অভূতপূর্ব তথ্য পাওয়া যাচ্ছে। গবেষকরা দেখেছেন গণবিলুপ্তির সময় সমুদ্রের অগভীর অংশে অক্সিজেনের অভাবে প্রাণীকুল ধ্বংস হয়ে গেলেও গভীর সমুদ্রের প্রাণীরা তুলনামূলকভাবে নিরাপদ ছিল। অর্থাৎ এই দুর্যোগের সব জায়গায় সমানভাবে প্রভাব পড়েনি। আশ্চর্যজনকভাবে এই প্রজাতির সঙ্গে উত্তর আমেরিকার বিখ্যাত বার্জেস শেল এলাকার জীবাশ্মের মিল পাওয়া যায়। এতে বোঝা যায় তৎকালীন আদিম সামুদ্রিক প্রাণীরা বিশাল মহাসাগর পাড়ি দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ছড়িয়ে পড়তে পারত। গবেষক দলের প্রধান চু মাও ইয়ান জানান, এই আবিষ্কারটি একটি হারানোর সূত্র খুঁজে পাওয়ার মতো। এটি কেবল পৃথিবীর অতীতকে আলোকিত করে না, বরং কোনো বড় দুর্যোগের পর জীববৈচিত্র্য কিভাবে আবার ঘুরে দাঁড়ায় তা বুঝতেও আমাদের সাহায্য করে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা হুয়া ইউ ইয়ান বায়োটাকে বিশ্বমানের একটি জীবাশ্ম কেন্দ্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে আমাদের সামনে নিয়ে এসেছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। এবার প্রাণ ও প্রকৃতি। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে চীন জুড়ে জেঁকে বসেছে এক অপার্থিব সৌন্দর্য। পূবের বরফে ঢাকা হ্রদ থেকে শুরু করে মধ্য চীনের মেঘাচ্ছন্ন পাহাড়, প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে তার প্রতিটি কোণ। চীনের বিভিন্ন প্রান্তের এই শীতকালীন রূপ নিয়ে বিস্তারিত চলুন দেখে আসি।
পূর্ব চীনের শান্তং প্রদেশের তাইয়ান শহরে অবস্থিত টংপিং লেক এখন এক আশ্চর্য রূপ ধারণ করেছে। এখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় লেকের উপরিভাগ আংশিক জমে গিয়ে তৈরি করেছে বিচিত্র সব আকৃতি। বাতাসের প্রবল চাপে ভাসমান বরফখণ্ডগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে স্তূপাকার হয়ে প্রাকৃতিকভাবেই তৈরি করেছে অনন্য সব বরফ ভাস্কর্য। রোদের আলোয় যখন এই স্বচ্ছ বরফখণ্ডগুলো স্ফটিকের মতো জ্বলজ্বল করে, তখন পুরো হ্রদটিকে মনে হয় এক মায়াবী রূপকথার রাজ্য। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিউলং লেক শীতের সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে এক শান্ত ও স্নিগ্ধ রূপ ধারণ করে। 1954 সালে নির্মিত 212 হেক্টরের এই বিশাল কৃত্রিম লেকটি এখন যেন এক জীবন্ত তৈলচিত্র। ভোরের সোনালি রোদে যখন কুয়াশা ভেদ করে পাহাড়ের প্রতিচ্ছবি স্থির জলে ভেসে ওঠে, তখন বুনোহাঁসের জলকেলি সেই নিস্তব্ধতায় প্রাণের স্পন্দন নিয়ে আসে। আবার সূর্যাস্তের সময় পুরো লেক যখন সোনালি আভায় রাঙিয়ে ওঠে, তখন এর কাব্যিক সৌন্দর্য পর্যটকদের বিমোহিত করে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ায় সাম্প্রতিক তুষারপাতে তাহংশান পাহাড়ের তানশিয়া ভূপ্রকৃতি এক অন্যরকম শোভা পেয়েছে। কোটি কোটি বছরের ক্ষয়প্রাপ্ত লোহা সমৃদ্ধ লালচে পাথুরে পাহাড়ের উপর যখন সাদা তুষারের আস্তরণ পড়ে, তখন তৈরি হয় এক বৈপরীত্য সৌন্দর্য। লাল পাহাড় আর রূপালী বরফের এই মেলবন্ধন অনেকটা মঙ্গল গ্রহের পৃষ্ঠের মতো রহস্যময় দেখায় বলে একে অনেকে মঙ্গল গ্রহের রহস্যময় রাজ্য হিসেবেও অভিহিত করে থাকেন। মধ্য চীনের হুনান প্রদেশের বিখ্যাত থিয়ানমেন মাউন্টেন বা স্বর্গের দ্বার এখন তুষার শুভ্র এক আশ্চর্য উপত্যকা। গেল সপ্তাহের বৃষ্টি ও তুষারপাতের পর পুরো ন্যাশনাল ফরেস্ট পার্কটি তুষারের চাদরে ঢাকা পড়েছে। পাহাড়ের পাইন গাছগুলো বরফের আবরণে ঢেকে গিয়ে কাচের মতো স্বচ্ছ রূপ নিয়েছে। তার উপর দিয়ে যখন মেঘের ভেলা পাহাড়ের উপত্যকা বেয়ে বয়ে যায়, তখন এক স্বপ্নীল পরিবেশ তৈরি হয়। এই অবিশ্বাস্য দৃশ্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক ভিড় জমাচ্ছেন এই পাহাড়ে। চীনের এই বৈচিত্র্যময় শীতকালীন প্রতিচ্ছবি মূলত প্রকৃতির এক অনন্য শৈল্পিক প্রকাশ। শান্তংয়ের স্বচ্ছ বরফ ভাস্কর্য থেকে শুরু করে তিয়ানমেন পাহাড়ের মেঘে ঢাকা তুষার শুভ্র শৃঙ্গ, প্রতিটি দৃশ্যই যেন এক একটি জীবন্ত কাব্য। এই প্রাকৃতিক সৌন্দর্য কেবল পর্যটকদের নয়, বরং প্রকৃতিপ্রেমীদের মনেও প্রশান্তি আর বিস্ময়ের সঞ্চার তৈরি করে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চীন জলাভূমি সংরক্ষণে সাম্প্রতিক বছরগুলোতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। দেশটিতে দ্রুত নগরায়ন ও শিল্পায়নের ফলে সৃষ্ট পরিবেশগত ক্ষতি কাটিয়ে বর্তমানে জলাভূমি পুনরুদ্ধারে বিশ্বের অন্যতম নেতৃত্বদানকারী দেশে পরিণত হয়েছে। চীনে জলাভূমি সংরক্ষণের এই পুরো যাত্রার গল্পটি চলুন দেখে আসি। পৃথিবীর অন্যতম প্রধান 3টি বাস্তুসংস্থানের একটি জলাভূমি। জলাভূমি ও এর ঐতিহ্যগত জ্ঞান ও সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপন এই প্রতিপাদ্যে সম্প্রতি উদযাপিত হয়েছে 30তম বিশ্ব জলাভূমি দিবস। 18তম ন্যাশনাল কংগ্রেসের পর থেকে চীন তাদের জলাভূমি সংরক্ষণকে তাদের বাস্তু সংস্থানগত নিরাপত্তার প্রধান ঢাল হিসেবে ঘোষণা করেছে। এই দিবসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জলাভূমি রক্ষার গুরুত্ব বারবার স্মরণ করিয়ে দেন। তার মতে জলাভূমির নাজুক ভারসাম্য নষ্ট না করেই পর্যটন শিল্পকে বিকশিত করা এবং খেয়াল রাখা উচিত যেন বাণিজ্যিক উন্নয়নের চাপে এই সম্পদ সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়। আন্তর্জাতিক পরিমণ্ডলেও জলাভূমি সংরক্ষণে চীন নেতৃত্ব দিয়ে আসছে। 14তম COP14 উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি বিশ্বব্যাপী জলাভূমি সচেতনতা ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। চীনা গবেষকদের মতে শি জিনপিং থট অন ইকোলজিক্যাল সিভিলাইজেশনের নির্দেশনায় চীন জলাভূমি সংরক্ষণে অভূতপূর্ব সাফল্য দেখিয়েছে। বিশেষ করে নতুন জলাভূমি সুরক্ষা আইন প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির মাধ্যমে জলাভূমি ব্যবস্থাপনা, পুনরুদ্ধার এবং এর টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়েছে। এর ফলে চীন নিজস্ব বৈশিষ্ট্যমণ্ডিত একটি পরিবেশ সুরক্ষা মডেল গড়ে তুলতে সক্ষম হয়েছে।
বাস্তবায়নের দিক থেকে চীনের পরিসংখ্যানগুলো বেশ আশাব্যঞ্জক। দেশ জুড়ে ৩,৮০০টিরও বেশি সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ লক্ষ হেক্টরের বেশি জলাভূমি পুনরুদ্ধার বা নতুন করে যুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে চীন বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি, যেখানে ম্যানগ্রোভ বনাঞ্চলের আয়তন ক্রমাগত বাড়ছে। এ পর্যন্ত রোপণ করা হয়েছে ৯,২০০ হেক্টর ম্যানগ্রোভ। ২০২৫ সালের হিসাব অনুযায়ী চীনের মোট জলাভূমির আয়তন দাঁড়িয়েছে ৮৩৪ মিলিয়ন মু বা প্রায় ৫৫.৬ মিলিয়ন হেক্টর। এছাড়া দেশটি একটি বহুস্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যার আওতায় ৮২টি জলাভূমি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও জলাভূমি সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার চীনের এই পরিবেশগত লড়াইকে আরও শক্তিশালী করেছে। ফুজিয়ান প্রদেশের মিনচিয়াং নদীর মোহনায় রাজহাঁসের শরীরে স্যাটেলাইট ট্র্যাকার বসিয়ে রিয়েল টাইম তথ্য সংগ্রহ করেছে দেশটি। পো ইয়াং হ্রদে পরিযায়ী পাখি গণনা করতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। অন্যদিকে দক্ষিণ পশ্চিম চীনের পাইহেথান জলাভূমিতে ড্রোন, ইনফ্রারেড ক্যামেরা ও হাইড্রোলজিক্যাল সেন্সরের সমন্বয়ে একটি স্মার্ট মনিটরিং সিস্টেম গড়ে তোলা হয়েছে, যা অত্যন্ত নিখুঁতভাবে জীববৈচিত্র্যের ওপর নজরদারি করেছে। এই প্রযুক্তিগত উদ্ভাবনগুলোই চীনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জলাভূমি সংরক্ষণে ভবিষ্যতে আরও উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় পরিবেশ বান্ধব রূপান্তর বা গ্রিন ট্রানজিশন ত্বরান্বিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ম্যানগ্রোভ সেন্টারের মাধ্যমে বিশ্বের প্রায় ২০টি দেশের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার প্রক্রিয়া চলছে। চীনের ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তাদের মতে চীনের মূল লক্ষ্য হল জলাভূমি সুরক্ষা আইনের পূর্ণ প্রয়োগ এবং বড় আকারে পুনরুদ্ধার প্রকল্প অব্যাহত রাখা, যার মাধ্যমে পৃথিবীর কিডনি হিসেবে পরিচিত জলাভূমিগুলোকে রক্ষা করে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। আফরিন মিম, সিএমজি বাংলা। ক্রেস্টেড আইবিসের প্রজননকাল অত্যন্ত সংবেদনশীল। এ সময় তাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হয়। ডিম পাড়ার পর থেকে বাবা মা পালা বদল করে অত্যন্ত ধৈর্যের সাথে ডিমে তা দেয় এবং নির্দিষ্ট তাপমাত্রা বজায় রাখতে প্রতি ঘন্টায় ঘন্টায় ডিমগুলো উল্টে পাল্টে দেয়। বৃষ্টির হাত থেকে ডিমগুলোকে বাঁচাতে তারা ঘন্টার পর ঘন্টা স্থির হয়ে বসে থাকে। ছানাদের আগমনের অপেক্ষায় তারা নিজেদের বাসাও বড় করে। স্থানীয় মানুষের সচেতনতা ও দম্পতির পারস্পরিক সহযোগিতা ও ত্যাগের মাধ্যমেই বৈরী পরিবেশ জয় করে কিভাবে তাদের সংসারে আসে নতুন প্রজন্ম, সে গল্পই তুলে ধরা হয়েছে সিজিটিএনের বিশেষ ডকুমেন্টারি সিরিজ ছিনলিং পর্বতমালার ১০ম পর্ব ওয়ার্মথ অফ লাভে। আজ খাবার সংগ্রহের পর ক্রেস্টেড আইবিস পাখিটি শুকনো ডালপালার বদলে কিছু নরম ও শুকনো ঘাস সংগ্রহ করেছে। এটি তাদের পরিকল্পনারই অংশ। ৩ দিন পর এক বিকেলে বাসায় ফেরার পর স্ত্রী পাখিটি আর খাবারের জন্য বের হয়নি। ক্রেস্টেড আইবিস রাতে খুব কমই ডাকে, কেবল বিশেষ কিছু ঘটলেই তারা শব্দ করে ওঠে। ডিমগুলোর আকার অনেকটা মুরগির ডিমের মতো। এই রোমান্টিক দম্পতির কাছে এগুলোই সবচেয়ে মূল্যবান সম্পদ। গত রাতের ডাকটি ছিল বাবা মায়ের প্রত্যাশিত আনন্দের বহিঃপ্রকাশ। প্রথম ডিম পাড়ার পর থেকেই এই দম্পতি দায়িত্ব ভাগ করে নিয়েছে। তারা পালা করে ডিমে তা দেয়। সাধারণত ক্রেস্টেড আইবিস প্রতিদিন একটি করে ডিম পাড়ে এবং একটি বাসায় 2 থেকে 4টি ডিম পাওয়া যায়। এবার তাদের 3টি ডিম হয়েছে, যার মানে খুব শিগগিরই তাদের বাসায় 3টি ছোট ছানা আসবে। প্রজনন মৌসুমে এখানকার স্থানীয় বাসিন্দাদের বেশ সতর্ক থাকতে হয়।
তারা পাখিদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করে। ইয়াংচিয়াং কাউন্টির স্থানীয় বাসিন্দাদের জন্য এটি একটি দীর্ঘদিনের ঐতিহ্য। ক্রিস্টেড আইবিস খুব সহজে ভয় পেয়ে যায়। সামান্যতম ব্যাঘাত ঘটলেই তারা তাদের বাসা পরিবর্তন করে ফেলে। ডিম ফোটার সময় তাপমাত্রা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অপ্রত্যাশিত ঠান্ডা আবহাওয়ার ফলে ডিম ফোটানো ব্যর্থ হতে পারে। ডিমের জন্য সমান উষ্ণতা নিশ্চিত করার জন্য প্রায় প্রতি ঘন্টায় বাবা মাকে ডিমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে তা দিতে হয়। এছাড়াও ডিমে তা দেওয়া পাখিটিকে প্রায় স্থির হয়ে থাকতে হয়। এটি একটি দীর্ঘ ও বেশ কষ্টসাধ্য প্রক্রিয়া। এই সময়ে দম্পতির পারস্পরিক ভালোবাসা পুরোপুরি প্রকাশ পায়। বাসা ছেড়ে খাবার খুঁজতে বের হলে 1 থেকে 2 ঘন্টার মধ্যে খাবার খেয়ে তাদের অবশ্যই বাসায় ফিরে আসতে হয়, কারণ প্রিয় সঙ্গী তখনও ক্ষুধার্ত এবং ডিমে তা দিচ্ছে। ক্রিস্টেড আইবিস ছিনলিং পর্বতমালার দক্ষিণ দিকে নিম্ন পাহাড়ি অঞ্চলে বাস করে। ছিনলিংয়ে বসন্তকে প্রথম স্বাগত জানায় এই এলাকায়। এই তো এসে গেল বসন্তের বৃষ্টি। ক্রিস্টেড আইবিস দম্পতিকে এখন বেশ সাবধানে থাকতে হবে। পালা বদল করে তা দিয়ে কমিয়ে আনা হয়েছে। এমনকি প্রতি ঘন্টার ডিম ঘোরানোর কাজটিও এখন বন্ধ। বৃষ্টিতে তারা একটানা প্রায় 3 ঘন্টা চুপচাপ বসে থাকে। বাবা মা চেষ্টা করে একদম না নড়াচড়া করতে। ডিমগুলোকে নিজেদের শরীর দিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করে তারা। অতিরিক্ত আর্দ্রতা ডিমের ভেতরেই শিশুদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। দিনগুলো কেটে যায় ডিম ফোটানো, খাবার সংগ্রহ এবং আবার একই কাজ পুনরাবৃত্তির মধ্য দিয়ে। আজ বাবা মা ডালপালা সংগ্রহ করতে গেছে। খুব শিগগিরই তাদের ছানাগুলো খোলস ভেঙে বের হবে এবং দুজনের ছোট বাসা তখন পরিণত হবে 5 জনের একটি আবাস স্থলে। তাই বাসায় ভিড় হওয়ার আগেই দম্পতিদের বাসস্থানটা একটু বড় করার সময় এসেছে। দর্শক, সামনে অপেক্ষা করছে আরো বহু বিষয়, আরো না বলা কথা। আজকের মতো এটুকুই। আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে প্রাণ, প্রকৃতি আর বিজ্ঞানের নতুন আলো নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন বিজ্ঞানকে, সঙ্গে থাকুন প্রকৃতির। ধন্যবাদ।